ভাষার জন্য প্রাণ দেন সালাম বরকত, রফিক জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্বের লড়াই, গড়ে ওঠে ৭১-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। ২১শে ফেব্রুয়ারি দেশ ছাড়িয়ে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কিন্তু ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেলেন তাদের পরিবার কি পেলেন? কেমন আছে পরিবারের সদস্যরা? একটু জায়গা দিয়া তেজকুনি পাড়া সামান্য একটু ঘর বানাইয়া সরকারের দায়িত্ব মনে হচ্ছে। আমরা এই পর্যন্ত সরকারি অনুদান কিছুই পাইনি, শুধু একমাত্র ভাতাটা ছাড়া আমরা আর কিছু ১,২০,০০০ টাকা পাই বাৎসরিক। রাষ্ট্রীয় অবহেলা, গাফিলতি এবং দায়িত্বহীনতার কারণে ২১-এর সম্পূর্ণ ইতিহাস বঞ্চিত পুরো জাতি। মধ্যবিত্ত, উচ্চবিত্ত কিংবা বুদ্ধিজীবী শ্রেণী কিংবা রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত ছাত্রছাত্রীর তুলনায় যাদেরকে আমরা মোটা দাগে সাধারণ মানুষ বলি তাদের সংখ্যা আসলে বেশি। এই ঘটনা যখনই ঘটে তখনই আসলে ইতিহাস রচয়িতা কিংবা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে সরবভাবে উপস্থিত থাকা এই ব্যাপারগুলো কম ঘটে। এটা ৬৯-এর ক্ষেত্রে ঘটেছে। ৬৯-এ কিন্তু মানে কম বেশি ২০০ মানুষ মারা গেছে, কিন্তু আমরা সবসময় ৪-৫ জনের নিয়েই আসলে কাজটা করি, কিন্তু নিশ্চয়ই এটা একেবারেই অনুচিত। আজ মহান ২১শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার ও শফিউররা। তাদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বাংলার বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। যাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন, তাদের জন্য কি করতে পেরেছি আমরা? কেমন আছে তাদের পরিবারের সদস্যরা? ৫ জন শহীদের গ্রামের বাড়ি এবং তাদের পরিবারের কাছে নিয়ে যাব আপনাদের। তার আগে ২১শে ফেব্রুয়ারির পটভূমি ছোট্ট করে জেনে আসা যাক। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দুই জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নার উর্দু নীতি সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগঠন আন্দোলনের ডাক দিলে পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করে। পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে আসে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। পরে ছাত্র জনতা এগিয়ে যেতে থাকে অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ভাষা সৈনিকেরা। রাজপথ রঞ্জিত হয় তাজা রক্তে। ওই দিনেই সারা দেশে ভাষার জন্য প্রাণ দেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন আব্দুস সালাম। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবুল বরকত, বাড়ি ভারতের মুর্শিদাবাদ। জগন্নাথ কলেজের ছাত্র রফিকুল ইসলাম, বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। আনসার কমান্ডার আব্দুল জব্বার, গ্রামের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়ে। হাইকোর্টের হিসাবরক্ষক শফিউর, বাড়ি ভারতের হুগলি জেলায়। এছাড়া ২২শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন রিকশাচালক আব্দুল আউয়াল ও ৯ বছরের বালক ওহিউল্লাহ। আরও অনেক সাধারণ মানুষ মারা গেলেও তাদের লাশ গুম করে দেয় পাকিস্তান পুলিশ।
52 ভাষা আন্দোলনের শহীদদের সম্পর্কে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা হলো যে এখানে যাদের নাম আমরা জানি তাদের তো জানি, আবার অনেকের নাম আমরা আসলে কখনোই জানতে পারিনি। কিন্তু আরও যোগ করতে হবে, অনেকেরই লাশ গুম করা হয়েছিল। তার মানে এই বিষয়ে সম্ভবত চূড়ান্ত ফয়সালা করার কোনো সুযোগ আমাদের আর নেই। এবার এক এক করে 5 জন শহীদ ও তাদের পরিবার সম্পর্কে ধারণা নেওয়া যাক। প্রথমেই বলতে চাই ভাষা শহীদ আবুল বরকতের কথা। জন্ম অবিভক্ত ভারতের মুর্শিদাবাদে। উচ্চ মাধ্যমিকের পাশের পর 1948 সালে ঢাকায় আসেন তিনি। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ভাষা আন্দোলনে শহীদ হওয়া একমাত্র আবুল বরকতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে যোগ দেন আবুল বরকত। সামনের সারিতে থাকা বরকত গুলিতে লুটিয়ে পড়েন। আমার দাদি তৎকালীন আমাদের বলেছিলেন যে তখন তো টেলিগ্রাফ সিস্টেম ছিল, তো রাত্রে 22 তারিখে রাত্রে টেলিগ্রাম গেছে যে ওনার ছেলে মারা গেছেন। এইভাবে উনি খবর পেয়েছেন আর কি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নামের তালিকায় উঠতে পারেনি শহীদ বরকতের নাম। শুধু অমর 21শে হলের একটি ভবনের নাম রাখা শহীদ বরকত ভবন। এটা বরকতের ছবি, ছাত্র অবস্থার ছবি। এটা মুর্শিদাবাদের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন আবুল বরকত। ছেলের কবর জিয়ারত করতে মুর্শিদাবাদ থেকে নিয়মিত ঢাকায় আসতেন বরকতের বাবা মা। যে মাটিতে ছেলে শুয়ে আছে সেখানে স্থায়ী থাকার জন্য 1964 সালে সম্পত্তি বিনিময় করে গাজীপুর চলে আসেন বরকতের পরিবার। কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলেও স্বাধীনতার পর সময় ক্ষেপণ করতে থাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে বিরক্ত হয়ে আবার তারা ভারতে ফিরে যায়। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু 72 সনে ওনাকে ইন্ডিয়া থেকে নিয়ে এলেন। কলকাতা হাই কমিশন থেকে গেল মুর্শিদাবাদের বাড়িতে গাড়ি গেল, যাওয়ার পরে ওনাকে নিয়ে এলেন ওখান থেকে কলকাতা থেকে যশোর থেকে প্লেনে ঢাকায় আনলেন পুরাতন বিমানবন্দরে, এনে ওনাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রাখলেন। রেখে তৎকালীন ওনাকে ডিক্লেয়ার দেওয়া হলো যে উনি আজকে থেকে বাংলাদেশের নাগরিক, ওনার মানে ভরণ পোষণ সব কিছু গভর্নমেন্ট করবে। এরপরে উনি দীর্ঘদিন ঘোরার পরে তৎকালীন তোফাইল আহমেদ ছিলেন ওনার বঙ্গবন্ধুর রাজনৈতিক উপদেষ্টা। তো ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে ওনাকে কিচ্ছু দেওয়া হলো না। উনি শেষকালে মানে চলে যেতে বাধ্য হলেন। প্রায় 8-9 মাস থেকে উনি চলে গেলেন। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে নাগরিকত্ব পান বরকত পরিবার। 1979 সালে জিয়াউর রহমানের নির্দেশে গাজীপুর সদরের নলজানি এলাকায় 2 বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় তাদের। আমাদেরকে সেই জমি দেখাতে নিয়ে গেলেন শহীদ আবুল বরকতের ভাতিজা আইনউদ্দিন বরকত। জানালেন ভয়াবহ তিক্ত অভিজ্ঞতার কথা। কারণ শহীদ পরিবারের সেই জমিতে বদ নজর পড়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের। বিভিন্ন সময় বিভিন্ন কুচক্করি মহল এই জায়গাটাকে গ্রাস করতে চেয়েছে। পরবর্তীতে শেষে মুক্তিযোদ্ধা মন্ত্রী সেও চেষ্টা করেছে এটাকে গ্রাস করার জন্য, কিন্তু আল্লাহর রহমতে সে সাকসেসফুল হতে পারে নাই। বর্তমানে গাজীপুর সদরের নলজানি এলাকার এই বাড়িতে থাকেন বরকত পরিবার। শহীদ আবুল বরকতের নামে গাজীপুরের একটি সড়ক এবং স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। তবে স্টেডিয়ামের কথা বলতে গিয়ে হতাশা ব্যক্ত করেন আইনউদ্দিন। স্টেডিয়ামটা নাম মুছে ময়জউদ্দিন আছে, তারপরে আমাদের তাজউদ্দিন আছে গাজীপুরের, তাদের নামে হবে বরকত। গাজীপুরের কেউ না, গাজীপুরে যে কোনো বড় নেতার নামে হবে, গাজীপুরের উনি কেউ না।
তো বারের উকিলেরা মোটামুটি সবাই আমাকে চেনে, ওই হিসেবে তারা বললো যে কিছু করে দেখুক, আমরা রিট করে দেবো হাইকোর্টে, কি করে চেঞ্জ করে আমাদের। পরবর্তীতে ওনারা এটাতে অ্যাডভান্স হতে পারেন নাই। তো না হতে পারার কারণে এখন পর্যন্ত স্টেডিয়ামে 4 পয়সাও লাগায় না তারা। স্টেডিয়ামটা জরাজীর্ণ অবস্থা, আপনারা দেখতে পারবেন গেলে কি অবস্থা। অথচ টঙ্গীর স্টেডিয়ামটার দিকে আপনারা চেয়ে দেখেন, আসনুল্লাহ সাহেবের নামে স্টেডিয়াম হয়েছে, চেয়ে দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর গাজীপুর স্টেডিয়াম গিয়ে দেখেন একদম নোংরা। বাংলা ভাষার যাচ্ছে তাই ব্যবহারে রীতিমতো ক্ষুব্ধ ভাষা শহীদের এই পরিবার। যারা শহীদ হয়েছে তাদের আত্মাকে অবমাননা করা হচ্ছে। কারণ আপনি দেখবেন ঢাকা শহরে দেখেন বড় বড় যেসব দোকানগুলো আছে, বড় বড় সব যেগুলো আছে, বড় বড় অক্ষরে ইংলিশ লেখা, নিচে ছোট্ট করে বাংলা, কোনোটাই লেখা আছে কোনোটাই না। তো আমার ভাষা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা। আমার ভাষার মূল্যায়ন অবশ্যই আমাকে করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। তো আমার নিজের মধ্যে থেকে যদি আমি মূল্যায়ন না করি, কে করে দিবে মূল্যায়ন? ভাষা শহীদ পরিবারের জমির ওপর যদি খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বদ নজর পড়ে, তাহলে এমন মন্ত্রীর কাছ থেকে জাতি কি আশা করতে পারে? শুধু তাই নয়, এক শহীদ পরিবার সরকার থেকে পাওয়া জমির উপর বাড়ি করতে পারছে না। কেন পারছে না? বাধা কোথায়? জানাবো আমরা। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। একুশে ফেব্রুয়ারির পর 22শে ফেব্রুয়ারিতেও পুলিশ গুলি চালায়। ওই গুলিতেও মারা যায় অসংখ্য সাধারণ মানুষ। গবেষণার তথ্য বলছে বেশিরভাগ লাশ সরিয়ে ফেলেছিল পাকিস্তানি পুলিশ। সেসব মানুষের নাম আমাদের এখনো অজানা। অবশ্য আর কোনোদিন জানারও সুযোগ নেই। যাদের নাম জানা আছে তাদের একজন আব্দুল জব্বার। ভাষা শহীদ আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অসচ্ছলতার জন্য পড়ালেখা বেশি দূর এগোতে পারেননি। যোগ দেন তৎকালীন আনসার বাহিনীতে। বিয়ে করেন আমেনা খাতুন নামের এক মেয়েকে। তাদের কোলজুড়ে জন্ম নেন ছেলে নুরুল ইসলাম বাদল। শাশুড়ির চিকিৎসার জন্য ঢাকায় আসেন আব্দুল জব্বার। ঢাকা মেডিকেল ছাত্রাবাসে পরিচিত একজনের রুমে ওঠেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পুলিশের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন পুলিশ সেখানে লাঠিচার্জ করে এবং অনেক গুলি আহত হয়, অনেক নিহত হন। সেখানে আমাদের একটু সামনের দিকে ছিল প্রথমে আবুল বরকত, তারপরে অন্যান্যদের শরীরেও লাগে এবং তিনিও এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়েছেন। তখন ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা তাকে নিয়ে যাওয়ার পরে সেখানে তিনি রাতের বেলায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। জব্বারের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। 2007 সালেও এই গ্রামের নাম ছিল পাচোয়া। স্থানীয় সরকার গ্রামের নাম পাল্টে রাখেন জব্বারনগর। 21শে ফেব্রুয়ারি আসলেই ব্যস্ততা বেড়ে যায় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের। ফেব্রুয়ারি চলে গেলেই 1 বছরের জন্য শুধু অবকাঠামো ছাড়া তেমন কোনো আয়োজন করা হয় না এখানে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় 63 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই গ্রন্থাগার। বই ছাড়া জব্বারের কোনো স্মৃতিচিহ্ন নেই এখানে। দূর দূরান্ত থেকে আসা দর্শকরা হতাশ হয়ে ফিরে যান। জাদুঘর তো নামে, কিন্তু তারা জাদুঘরে জব্বারের ব্যবহৃত জিনিসপত্র দেখতে চাই। জব্বারের ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে নাই, বিদায় আমরা জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমরা জাদুঘরে দেখাতে পারি না। আর যে সরকারি আসে সেই সরকারই শুধু উন্নয়নের আশ্বাস দিয়ে চলে যায়। আগে শুনছি বিশ্ববিদ্যালয় হইব, স্টেডিয়াম হইব, এগুলা কিছু নাই। আসলে জব্বারের মেন রাস্তা, রাষ্ট্রীয় যে মেন রাস্তা যে তরুণ হয়েছে মসজিদ, হ্যাঁ, এই রাস্তাটা একদম সিফাই আইসে কইছে রাস্তাটা বড় করব।
হ্যাঁ মাইপে টেপে নিছি, পরে আর কোনো খবর নেই। রাস্তা একদম সিফা, মানুষ চলাচলের খুব অনেক অসুবিধা। ময়মনসিংহ থেকে আমরা আবারও রাজধানী ঢাকায়। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি সাধারণ কোনো বই নয়। ভাষা শহীদ আব্দুল জব্বার 1952 সালে ভাষার জন্য অকাতরে জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এবং তার ছেলে নুরুল ইসলাম বাদল ঠিক একইভাবে বাবাকে অনুসরণ করে 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। সেই বিরল অভিজ্ঞতায় উঠে এসেছে এই বইটিতে। কেমন আছেন শহীদ আব্দুল জব্বারের পরিবার, সেটি জানতে আমরা এসেছি রাজধানীর তেজকুনি পাড়ার এই বাড়িতে। জব্বারের পরিবারকে 1973 সালের এই বাড়ির জমিটি দেয় তৎকালীন সরকার। কয়েক বছর সরকারি ভাতা দিয়েছিল 1,20,000 বাৎসরিক ভাতা। 21 সালে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে 22 সালে ভাতার যে জেলা প্রশাসনের কাছে গেল, ওইখানে আমাকে দেওয়া হইল না। আমি চেষ্টা করছিলাম, রিটার্ন ফেরত আসলো সংস্কৃতি মন্ত্রণালয়ে, ওইখানেও দরখাস্ত দিলাম, কিছুই হইল না। 3 ছেলে মেয়ে থাকলেও একজনের ভাগ্যেও সরকারি চাকরি জোটেনি। বড় মেয়ের সাহায্য সহযোগিতায় কোনো রকমে দিন পার করছেন 70 বছর বয়সী ফিরোজা। বড় মেয়েটা একটু ছোটখাটো একটা চাকরি করে, শ্বশুর বাড়ি হলো, ওইখানেই থাকে। এখানে আসে মাঝে মধ্যে আমার কিছু কিছু সহযোগিতা করে, এইভাবে আসে আর। বস্তির ঘিঞ্জি পরিবেশের বসবাস করে হাঁপিয়ে উঠেছেন ভাষা শহীদের এই পরিবার। স্থায়ীভাবে পাকা ভবন তৈরিতে রয়েছে সরকারি বিধিনিষেধ। তাহলে কি সামান্য সুখের জন্যে যে গ্রাম ছাড়তে হয়েছিল তাদের, সেই গ্রামই হবে তাদের শেষ ঠিকানা? একটু জায়গা দিয়া তেজকুনি পাড়া সামান্য একটু ঘর বানাইয়া সরকারের দায়িত্ব মনে হয় শেষ। আমাদেরকে এখানে কেন বসতি করবে? আমরা গ্রামের বাড়িতেই থাকতাম ওইভাবেই। গ্রামের সাথে এখানে আমাদের বহুত অসুবিধা, অনেক কষ্টকর। বর্তমানে 2 মেয়ে এবং প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ফিরোজা খাতুন। সরকার যায়, সরকার আসে, ভাষা শহীদ জব্বারের পরিবারের কষ্ট যেন কমে না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিরোজার একটাই দাবি, বর্তমান সরকার যেন তাদের ডেকে জিজ্ঞেস করে কেমন আছে ভাষা শহীদের পরিবার। সরকারে তো 4-5টা ফ্যামিলি মাত্র, 21 মাসে অন্তত এই সরকার জিজ্ঞাসা করতে পারে যে এই ফ্যামিলিগুলি কেমন আছে, বলতে পারে না, দেখতে নিতে পারে না, কিছু নাই বা খাইলাম, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনারা কেমন আছেন। ফেনীর দাগন ভূঁইয়া 1925 সালের 27 নভেম্বর এই গ্রামেই জন্ম নেন শহীদ আব্দুস সালাম। পুকুরে ঝাপাঝাপি, ধান খেতে দৌড়ঝাঁপ, পুরো শৈশব আর কৈশোর কেটেছে এখানেই। 10ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর্থিক অনটনে লেখাপড়া বন্ধ হয়ে যায় আব্দুস সালামের। কাজের সন্ধানে প্রথম কলকাতায়, পরে চলে আসেন ঢাকায়। 21 ফেব্রুয়ারি 1952 নীলক্ষেতের বাসা থেকে অফিস যাবার পথে আটকে যান আব্দুস সালাম। পথে জটলা দেখে তিনিও মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রদের মিছিলে যোগ দেন। এবার 73 বছর আগের ঘটনা শুনব ভাষা শহীদ সালামের বাড়ির প্রবীণ মকবুল আহমেদ, যার বয়স এখন 95। আছেন 88 বছর বয়সী নূর আহমদও, যারা সালামের খেলার সাথে ছিলেন। ভাষার জন্য জীবন দিয়েছেন। পাত্রী ঠিক করলেও আর বিয়ে করা হয়নি শহীদ সালামের। বিয়ে শাদি করবো 1 সপ্তাহ পরে আসি, এটা পুরা খেয়াল আছে আমার। আচ্ছা, বিয়ের পর তো মারাই গেল। 10টা দিয়ে অফিসে যাবে, অফিসে যাওয়ার সময় গুলি খেয়েছে,
গুলি খেয়ে আর হয়েছে খবর নেই। তবে ইউনিভার্সিটির ছাত্ররা আইয়া ধরে ধরে আইয়া হাজার হাজার আইয়া ওরে আনি মেডিকেলে করলো হয়েছে, ভিতরে নিয়ে হারাই রাখছে হয়েছে। তারপরে এক মাসের সময় মারা গেছে। তার কবরটিও আবিষ্কার করা হয় দীর্ঘ ৬৫ বছর পর, কিন্তু সেখানে এখনো শুরু হয়নি সংস্কার কাজ। যে আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন স্বজনরা, সেই আক্ষেপের কথা তার ছোট ভাই আব্দুল করিম একসময় বলে বেড়াতেন সবার কাছে। এখন তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সেই আক্ষেপ নেই তার, তবে রয়েছে অন্য স্বজনদের। ভাষা শহীদ সালামের কবরস্থান ঢাকা আজিমপুর কবরস্থানে আছে, ওনার সমাধি এখানেই হয়েছে। এখন আমাদের সিটি কর্পোরেশন থেকে চিহ্নিত করা হয়েছে, কবর চিহ্নিত করা হয়েছে, কি কবরটা শনাক্ত করা হয়নি, সংস্কার করা হয়নি। আমাদের দাবি হলো কবরটা সংস্কার করার জন্য প্রাণের দাবি। আর্থিক অভাব অনটনে আছে সালামের দ্বিতীয় প্রজন্মরা। তারা জানান সেই আক্ষেপের কথা। আমার মামা দেশের জন্য, বাসার জন্য জান প্রাণ দিয়েছেন। উনি ওনার নামের উপরে দেশ বিদেশে সব জায়গায় সারা বাংলাদেশে অনেক কিছু হয়েছে, তবে সালাম পরিবারের মাধ্যমে কোনো কিছু হয় নাই। তাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন এবং কি জর্জরিত। আমাদের ঘরবাড়ির অবস্থা দেখেন না, ভাগিনার বোনের ঘর কি অবস্থা। আমাদের ফ্যামিলির কোনো অনুদান কোনো কিছুই আসে না। এমনি প্রত্যেক ফেব্রুয়ারিতে অনেক লোকজনই আসে, এটা সেটা বলে, কিন্তু আমরা বাস্তবে কিছুই পাইনি। ১৯৯৯ সালের আগ পর্যন্ত ভাষা শহীদ সালামের ছবি কোথাও সংরক্ষিত ছিল না। তাহলে এখন যে ছবিটি দেখা যায় সেটি আসলে কার? এই ছবিটা চিত্রশিল্পী ভাস্কর রাশা, ওনার উদ্যোগে আমাদের বাড়িতে প্রথমবার আসার পরে উনি গ্রাম পরিদর্শন করে দেখে খোঁজখবর নেয় যে ভাষা শহীদ সালামের। পরবর্তীতে উনি আসেন, আইসা সবাইকে নিয়ে ঢাকা যান। হুবাহুব ছিল লোকে ভাষা আব্দুল করিমের ছবির সাথে মিল ছিল। ওনার বোন বলছে, আমার আব্বা বলছে, ওনাদের শনাক্তর কারণে সালামের ছবিটা বানানো হয়। সালামের রক্তমাখা শার্ট আর একটি ছবি নিয়ে গিয়েছিলেন তৎকালীন এমপি খাজা আহমদ। কি করেছেন শহীদ সালামের সেসব স্মৃতিচিহ্নগুলো? আমার আব্বার কাছ থেকে এবং আমার ফুপুর কাছ থেকে জানতে পারি যে এই রক্তমাখা কাপড় চোপড়গুলো তখনকার আমলে খাজা আহমেদ ছিল ফেনীতে, ওনার কাছে এই রক্তমাখা কাপড়গুলো দেওয়া হয়েছিল। দেওয়ার পরে যে আর আমরা এটার খোঁজ পাইনি। শহীদ আব্দুল সালামকে নিয়ে এককভাবে গবেষণার দাবি জানান এই শিক্ষক। শহীদ আব্দুল সালাম আমাদের যেভাবে অহংকার, আমাদের গর্বের অংশ, আমি যতটুকু জানি তাকে নিয়ে ততটা আলোচনা এবং গবেষণা এখন পর্যন্ত হয়নি। তার সম্পর্কে একক কোনো গ্রন্থ এখন পর্যন্ত রচিত হয়েছে কিনা আমার জানা নেই, এবং তার নামে তার গ্রামের বাড়িতে যে গ্রন্থাগারটি যেটি সালামনগরে স্থাপিত হয়েছে, লক্ষণপুর পূর্ব নাম, সেখানে যে গ্রন্থাগারটি আছে এবং স্মৃতি জাদুঘরটি আছে, সেখানেও তার নামে বা তার উপর রচিত একক কোনো গ্রন্থ আছে বলে আমার জানা নেই। ২১শে ফেব্রুয়ারি কি তাহলে একটি দিবসেই সীমাবদ্ধ, যে দিবসে আমরা ফুল নিয়ে হাজির হই শহীদদের শ্রদ্ধা জানাতে, যে দিবসে সবাই ছুটে যায় শহীদ মিনারে, অথচ সেই শহীদদের সবার কবর এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি? কিন্তু কেন, কার অবহেলা? ফিরব আরও একটা ছোট্ট বিরতি নিয়ে। ১৯৫২ থেকে ২০২৫, ৭৩ বছর পার হয়ে গেলেও ভাষা শহীদদের পুরো তালিকা এখনও তৈরি করা যায়নি। বেশিরভাগ শহীদদের কবর আজিমপুরে হলেও চিহ্নিত করা গেছে মাত্র ৩টি। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রফিকের কবরটি কোথায় তাও কেউ জানে না। ভাষা শহীদ রফিক উদ্দিন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকার জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন রফিক উদ্দিন।
সেই জগন্নাথ কলেজ এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 11টি হলে শহীদ রফিক জায়গা করে নিতে পারেননি নামের তালিকায়। 2014 সালের 20 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় ভাষা শহীদ রফিক ভবন। এতেই কি দায় শেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? মানিকগঞ্জের সিংগাইরে পারির বলধারা গ্রামের উদ্দেশ্যে টিম 360 ডিগ্রি। একই গ্রামের মেয়ে রাহেলা খাতুনের সঙ্গে বিয়ে ঠিক হয় রফিকের। বিয়ের বাজার করে 21শে ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল শুরু হলে ছুটে যান শহীদ রফিক। আমার এক মামাতো ভাই বাড়ির পাশেই আমার একসাথে বাড়ি আমাদের, তো উনি খবরটা দিল। আমার ভগ্নিপতি কারখানা ছিল আলু বাজারে, তো ওখান যে উনি বললো যে দিলে ভাই এরকম রফিক ভাইয়ের যে মাথায় খুলিতে গুলি লাগছে, খুলি উড়ে গেছে। কোথায়? যে ঢাকা মেডিকেলে কাছে। তখন দিলে চলে আসলো, এসে তখন তো 144 দ্বারা ভেঙে উনি মর্গের কাছে গেছে। যাওয়ার পরে দেখাবে না লাশ, উঠতে কথা বলছে। বলার পরে উনি ওনাকে ওই দারোয়ান বলছে ঠিক আছে আপনি তাহলে জানালাটা দেখেন। তো জানালাটা যায় দেখে যে ড্রেসটা পরা, এই যে আমি যে ড্রেসটা পরা আছি এরকমই সে ড্রেসটা পরা, নেভি ব্লু প্যান্ট, বার্গার কলম, তারপরে ইংলিশ জুতা। তখন উনি শনাক্ত করছে এটাই রফিক। মানিকগঞ্জের এই গ্রামের নাম পারেল বলধারা পরিবর্তন করে রাখা হয়েছে রফিকনগর। ভাষা শহীদ রফিক আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এই যে টেবিলটা দেখতেছেন, হ্যাঁ এই টেবিলেই হলো রফিকুদ্দিন আহমেদ আমার ভাই, বড় ভাই। উনি পড়াশোনা করতেন আর এই চেয়ারটায় বসে পড়াশোনা করতেন। নিজ হাতেই করছে? হ্যাঁ নিজ হাতে, নিজে। এটা খুব দক্ষ ছিল তার, বুঝলেন না? জাদুঘর থেকে বেরিয়ে আমরা এবার হাজির শহীদ রফিকের পৈতৃক ভিটায়। রফিক নিহত হওয়ার পর লাশ গুম করার চেষ্টা ছিল পাকিস্তানি পুলিশের। পরে ওই দিন রাত 3টায় গোপনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়, কিন্তু সেই কবর এখনও চিহ্নিত হয়নি। রফিকের কবর আর সালামের ফেনী দাগন বইয়া সালামের বাড়ি, এই দুইটা কবর আজ পর্যন্ত চিহ্ন করলো না। আমরা গত বছরও গেছিলাম, সালামের বাতিজা সহ গেছিলাম সিটি কর্পোরেশনে। তারা কথা দিল যে এবার আমরা এটা করবো আর কি, কিন্তু আজ পর্যন্ত এটা করে নাই। রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানে টিম 360 ডিগ্রি। লাখ লাখ কবর এখানে। এই কবরস্থানে ঘুমিয়ে আছেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউররা। দেখা যাক কার কার কবর শনাক্ত করতে পেরেছে কবর ব্যবস্থাপনা কমিটি। বরকত, জব্বার আর শফিউর এই 3 জনের কবর সংরক্ষণ করে রাখা হয়েছে। 21শে ফেব্রুয়ারি আসলেই ভিড় পড়ে যায় এসব কবরে, কিন্তু এখনো আবিষ্কার করা যায়নি রফিকের কবর। পুরনো খাতা ঘেঁটে দেখা গেল সেই 3 শহীদের নাম। খাতাতেও লিপিবদ্ধ নেই সালাম, রফিক, ওহিদুলদের নাম। কিন্তু আমাদের যে শহীদ সালামের ভাই বলেছিলেন 63 বছর পর কবর আবিষ্কার করা হয়েছে আজিমপুরে, সেটি তাহলে কোথায় গেল? তিনজনের কবর এখানে শনাক্ত হয়েছে, জব্বার, বরকত, শফিউর রহমান। এই 3 জনের কবর এখানে আছে, আর কোনো কবর এখনো সঠিক ভাষা শহীদ ও তাদের পরিবারের সাথে
যোগাযোগ রক্ষা ও তাদের দেখভালের দায়িত্বকার। প্রথমেই হাজির হই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রায় 50 বছর পর 1999 সালের 17 নভেম্বর বাঙালির ভাষার জন্য ত্যাগ আর অহংকারের বিশ্ব স্বীকৃতি মিলল ইউনেস্কোর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার মাধ্যমে। এরপর ঘোষণা আসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের। নির্মাণ শেষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ আবুল বরকত, শহীদ রফিকুদ্দিন আহমেদ, শহীদ আব্দুল জব্বার, শহীদ শফিউর রহমান, শহীদ আব্দুস সালাম, এই 5 জনের ছবি এবং পরিচিতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা জাদুঘরে শোভা পাচ্ছে। কিন্তু এখানে শহীদ ওয়াহিউল্লাহ এবং শহীদ আব্দুল আওয়ালের ঠাঁই হয়নি। কিন্তু ভাষা শহীদদের নিয়ে গবেষণা এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব তাদের না বলে জানালেন সংস্থাটির এই কর্মকর্তা। কবর চিহ্নিত করা, তারপরে ধরুন তার পরিবার পরিজন কি অবস্থায় আছে তাদেরকে প্রণোদনা দেওয়া, সেই কাজগুলো তো আসলে সরকারের। আমরা গবেষণা করে অবশ্যই সরকারকে একটা পরিকল্পনা দিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে ভবিষ্যতে। এবার যাওয়া যাক বাংলা একাডেমিতে। 1984 সালে প্রথম 21 গ্রন্থমেলা শুরু করেন বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক কাজী মঞ্জুরে মাওলা। ভাষা শহীদদের মুখচ্ছবি দৃশ্যমান রাখার জন্য বাংলা একাডেমির চত্বরে নির্মিত হয়েছে তাদের আবক্ষ ভাস্কর্য মোদের গরব, যা উদ্বোধন করা হয় 2007 সালের 1 ফেব্রুয়ারি। কিন্তু এছাড়া ভাষা শহীদদের নিয়ে আর তেমন কোনো গবেষণা কিংবা কর্মকাণ্ড নেই বাংলা একাডেমির। আমরা অনবরত এদের নাম উচ্চারণ করি, অনবরত এদের নাম করে রাজনীতি করি, অনবরত এদের নামে আমরা রাষ্ট্র ইত্যাদির যাকে বলে প্রয়োজনীয় রেটোরিক্স বা অলঙ্কার সাজাই। ফলে ওই কাজ তো রাষ্ট্রের ন্যায় উচিত। কিন্তু সেটা যদি বৈজ্ঞানিকভাবে সম্ভবপর নাও হয়, সেটা সম্ভব কিনা আমি জানি না। তাদের পরিবারের যে আর্থিক দুরবস্থা, এটার কোনো না কোনো দায়, আমি বলছি না যে একেবারে এটা সম্ভব যে তার উত্তরাধিকারের কিংবা আত্মীয় স্বজনের সমস্ত ভার রাষ্ট্র গ্রহণ করতে পারবে, সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না বৃহৎ পরিবারের ক্ষেত্রে। কিন্তু কোনো না কোনো দায়িত্ব তো রাষ্ট্রের নেওয়া উচিত এবং সেটা সঙ্গত, এবং সেটা হলো ওই কাজের মধ্যে পড়ে যেটা রাষ্ট্র করতে পারে। সুতরাং আমি নিঃসন্দেহে মনে করি যে এই ধরনের শনাক্তকৃত দারিদ্র্য যদি এই পরিবারগুলোর থাকে, তাহলে কোনো না কোনো উদ্যোগ নেওয়া সম্ভব উচিত। 2000 সালে 5 শহীদকে মরণোত্তর 21 পদক দেয়া হলেও ভালো নেই সেই পরিবারের সদস্যরা। উপযুক্ত সম্মান, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তো দূরের কথা, 21 সংক্রান্ত রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও তাদের আমন্ত্রণ জানানো হয় না। সরকারি বরাদ্দ প্রতি মাসের 10,000 টাকা পেতেও বছর ঘুরে যায়, পোহাতে হয় ভোগান্তি। এর মধ্যে এক পরিবারের ভাতাও বন্ধ হয়ে গেছে। ফলে 21 আসলে শহীদদের কথা যেভাবে স্মরণ করা হয়, ঠিক একইভাবে বছরের বাকিটা সময় যেন সেসব পরিবার এখন ধূসর স্মৃতি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।